আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রেজেন্স দ্য স্কিল এইড শোতে। আমাদের এই শোটি একটি বিশেষ শো। এই শোতে প্রত্যেকটি পর্বে আমরা একজন বিশেষ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাই, যিনি একজন আইকনিক পার্সন এবং গুণী একজন মানুষ। আমরা তার অভিজ্ঞতা থেকে নানা বিষয়গুলো শিখতে চাই, নিজেদেরকে আরো এনরিচ করতে চাই। পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন, কিছুদিন পরে হয়তো কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, তারা কিভাবে কর্মক্ষেত্রের জন্য নিজেদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে পারেন এবং যারা অলরেডি চাকরি করছেন বা কোনো কাজ করছেন তারা কিভাবে ক্যারিয়ারে গ্রো করতে পারবেন। পাশাপাশি যারা উদ্যোক্তা আছেন, অনেকেই হয়তো স্বল্প পুঁজিতে কাজ শুরু করেছেন, তারা তাদের উদ্যোগটাকে কিভাবে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন, সেই আলোচনাগুলো উঠে আসে আমাদের এই আয়োজনে বা এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছে। আমি কথা না বাড়িয়ে আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব এস.এম. আরিফুজ্জামান, সম্মানিত ডিন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অত্যন্ত গুণী একজন মানুষ, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অসলাম, ধন্যবাদ মাসুদ। আই এম রিয়েলি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড যে স্কিল এইড একটা চমৎকার শো, সো এখানে আমি আমন্ত্রিত হয়েছি। ফিলিং রিয়েলি গ্রেট। স্যার, আপনাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে আজকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিপারেশন ফর এ জব অর এ নিউ এন্টারপ্রাইজ। মানে যারা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, এটা একটি চাকরি হতে পারে বা নতুন একটি উদ্যোগ হতে পারে, হয়তো অনেকে উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন, তারা কিভাবে প্রিপারেশনটা নিবেন সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়বস্তু। তাছাড়া স্যার সম্পর্কে আমি আরেকটি কথা বলে রাখতে চাই যে বাংলাদেশে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যেই অল্প দু একজন মানুষ কাজ করছেন, তাদের মধ্যে স্যার অন্যতম এক্সপার্ট। আমরা স্যারকে রিকোয়েস্ট করব পরবর্তীতে কোনো একটা সময় আমরা শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে স্যার কাছ থেকে শিখবো বা জানবো। বাট আজকে আমাদের ওই কনসেন্ট্রেশনটা হচ্ছে কিভাবে জব মার্কেটের জন্য বা আমার উদ্যোগের জন্য আমি প্রিপারেশনটা নিব। আর স্যারের কাছে যাদের কোনো প্রশ্ন থাকবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব কমেন্টে আপনাদের প্রশ্নগুলো দিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্যারকে অনুরোধ করব ওখান থেকে সিলেক্টিভ কিছু প্রশ্নের উত্তর দিতে। পাশাপাশি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে পারেন। স্যার, আমরা আজকে তাহলে আলোচনায় চলে যাই। আমি প্রথমেই যে জিনিসটা জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইমোশনাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, এই ব্যাপারগুলো প্রচন্ড আলোচনা হচ্ছে বর্তমান সময়ে। তো এই বিষয়গুলো আসলে কি, এগুলোর বিবেচনায় ভবিষ্যৎ কর্মক্ষেত্রগুলো আমাদের কেমন হতে পারে? আর আমার মনে হয় যে প্রত্যেকটা সিচুয়েশনে যেমন চ্যালেঞ্জ তৈরি হয়, তেমনি পাশাপাশি কিছু অপরচুনিটিও তৈরি হয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রটা কিরকম হবে, কিরকম চ্যালেঞ্জ গুলো আসবে বা কিরকম অপরচুনিটি গুলো আমাদের সবার সামনে উন্মোচিত হতে পারে? স্যার। ধন্যবাদ মাসুদ। দারুণ প্রশ্ন, কারণ এই ব্যাপারটা কিন্তু আমাদের তরুণদের মধ্যে ব্যাপক একটা চিন্তার উদ্রেক করেছে। বিকজ অনেকে দেখলাম যে এটাকে ইউজ করে একটা প্যানিকও নিয়ে আসার চেষ্টা করছে। সো অনেক তরুণরা চিন্তা করছে যে সামনের দিকে কি রোবটই সব জব করবে কিনা, তাহলে আমার পড়ালেখা করে লাভ কি। তা আমি এখানে সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই এআই এর কারণে বেশ কিছু জব চলে যাবে। এখন কি ধরনের জব চলে যাবে, কি ধরনের জবের রিকোয়ারমেন্ট হবে, সেটা আমি একটু ডিসকাস করতে চাই আপনার এই প্রোগ্রামে। আর সেটা হচ্ছে যে আমরা যেটা বলতাম যে এক সময়ে যখন এআইটা ছিল না বা ব্যাপক ছিল না, তখন মানুষ বেশি সময় ব্যয় করত ক্যালকুলেশনে বা অ্যানালিসিস করতে, এবং ডিসিশন মেকিং এ অল্প সময় নিত, কারণ ওটাতেই তার বেশি সময় চলে যেত। তার মানে তখন হিউম্যান স্কিলটা কম দরকার ছিল। বাট রিসেন্টলি, বিকজ অফ দিস এআই ইমপ্রুভমেন্ট, বর্তমানে কি হচ্ছে, অ্যানালিসিস বা ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে, কিন্তু ডিসিশন মেকিং এ আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে। সো এবং ডিসিশন মেকিং গুলো হয়ে যাচ্ছে খুবই ক্রিটিক্যাল। সো কামিং ডেজে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি ভালো থাকবে, তারা আসলে ভালো জব করতে পারবে এবং তারা মানে অনেক বেশি বেতনে চাকরি করতে পারবে। সো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আজকে তরুণদেরকে ক্রিয়েটিভিটি শিখতে হবে, পারসুয়েশন শিখতে হবে, মানে যেগুলো হিউম্যান স্কিল, তার মানে যেটাকে আমরা অনেক সময় বলার চেষ্টা করি সফট স্কিল। সো সফট স্কিলের প্রয়োজনীয়তা আগের থেকে অনেক বেশি গুণ বেড়ে যাবে, এবং মেশিন যেটা পারবে না সেখানেই কিন্তু এই মানুষদের দরকার হবে, এবং মানুষদের দরকারটা বেড়ে যাবে। একটা ছোট এক্সাম্পল দিই। মনে করা যাক আজকে আমি আমার কি ধরনের প্রোডাক্টের কি ধরনের ফিচার আনবো। আচ্ছা, 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানি কিন্তু কাস্টমারের কাছ থেকে ইনপুটটা নিয়ে এআই দিয়ে আউটপুটটা বের করে ফেলবে, যে দিজ আর দ্য ফিচার্স দে লুক ফর। বাট ম্যানেজার হিসেবে কিন্তু আমাকে এখন ডিসিশন নিতে হবে যে আমার প্রোডাক্টে আমি কি কি ফিচার আনবো। এটা কিন্তু পুরোপুরি হিউম্যান ওরিয়েন্টেড। মেশিন ক্যান নট গিভ মি দ্য ডিসিশন ওভার হেয়ার।
সো ক্রিয়েটিভিটি এই জায়গাগুলোতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্স বেড়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমি তরুণদেরকে বলবো যে আপনারা ক্রিয়েটিভিটি, তারপরে পারসুয়েশন, নেটওয়ার্কিং, এই স্কিল গুলোতে ইম্পর্টেন্স দেওয়া শুরু করেন, তাহলে ভালো ভালো জবের আপনার চাহিদাটা সৃষ্টি হবে। জি স্যার, আমি যদি আরেকটু স্পেসিফিক হয়ে যাই, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে, আমি এক্ষেত্রে চাকরিজীবীদেরও আনছি না, বা উদ্যোক্তা যারা, উদ্যোক্তা সেটা চলে আসতে পারে। মানে মেইন ফোকাসটা হচ্ছে যারা স্টুডেন্ট, হয়তো সে চাকরিতে প্রবেশ করবে অথবা কোনো এন্টারপ্রাইজ শুরু করবে, সে নিজে একজন উদ্যোক্তা হবে, কিন্তু সে এখন স্টুডেন্ট শিখছে। এই শেখাটাকে সে কিভাবে আরো বেশি ইউটিলাইজ করে তার ফিউচার প্রিপারেশনটাকে আরো ভালোভাবে নিতে পারে স্টুডেন্টদের জন্য, স্পেশালি যদি একটু বলেন স্যার। স্টুডেন্টের জন্য যেটা হয়েছে আগের থেকে বেশি চ্যালেঞ্জিং, কারণ আগেরকার যারা স্টুডেন্ট ছিল তারা শুধু হার্ড স্কিলটা শিখলে হয়ে যেত, বাট এখনকার তরুণদের জন্য সফট স্কিলটাও বেশি দরকার হবে। এই কারণে যখন সে একটা কোর্স পড়ছে, এই কোর্সে তাকে দে হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট, তাদের টিম ওয়ার্ক, কোলাবোরেশন কিভাবে কাজ করা যায়। যেমন মনে করা যাক, এমন হতে পারে যে 7 দিন পরে আমার একটা প্রজেক্ট জমা দিতে হবে, যেখানে এই 4 জন গ্রুপ মেম্বার কেউ কাউকে দেখবে না, হয়তো বা জুমে মিটিং করতে হবে বা ইমেলের মাধ্যমে করসপন্ড করতে হবে। অনেকে আছে আমি দেখছি যে ফিজিক্যালি বসে কাজ না করলে করতে পারে না, বাট এটার কোনো সুযোগ নাই। তো তরুণদেরকে এই এই স্কিল গুলোতে ইম্পর্টেন্স দিতে হবে যে কিভাবে তারা কাজটা করে ফেলতে পারে। আর একটা জিনিস করতে হবে, যারা ভবিষ্যতে লিডার হতে চায় তাদেরকে ডেলিগেশনটা শিখতে হবে। মনে করা যাক আজকে আমি একটা গ্রুপ প্রজেক্ট পেয়েছি, সো মনে করা যাক আমার 4 জনের গ্রুপ, আমি লিডার বেসিক্যালি, সাপোজ গ্রুপ লিডার সাপোজ। আমাকে এখন কি করতে হবে, নিজেকে কাজ ভাগ করে নিতে হবে এবং বাকি 3 জনকে একটা ডিস্ট্রিবিউশন করতে হবে। সো এই যে যে স্কিলগুলো, এই স্কিলগুলো কিন্তু টাফেস্ট স্কিল, মোস্ট চ্যালেঞ্জিং স্কিল। এই স্কিলগুলো আগে দেখা গেছে যে মাত্র 5% লোকের মধ্যে ছিল, বাট কামিং ডেজে এটা 80% লোকের মধ্যে স্কিলগুলো থাকতে হবে। তো তরুণদেরকে আমি বলবো যে তোমরা টিম ওয়ার্ক, কোলাবোরেশন, এই যে স্কিলগুলো আছে, প্লাস অফলাইনে কাজ করার যে ব্যাপারগুলো আছে। অনেকের মধ্যে আমি দেখেছি যে অ্যাটিটিউডের সমস্যা, সে চিন্তা করছে যে আচ্ছা আমি ডিজিটালি শিখতে পারবো না। নো, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাকে জানতে হবে যে হাউ আই ক্যান গেট দ্য থিংস ডান। এবং আরেকটা কম্পোনেন্টে আমি বেশি জোর দিব, সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। মানে আজকে আমার মনে করেন কোম্পানিতে আমার একটা ডেলি মানে একটা ডেলিভার করতে হবে, কিন্তু ওই স্কিলটা আমি জানি না, কিন্তু আমার হাতে হয়তো বা স্কিলটা শিখে কাজটা করার জন্য 1 মাস সময় দিয়েছে। আমাকে কিন্তু বুঝতে হবে যে হাউ টু গেট দ্য থিংস লার্ন বাই মাইসেলফ। এইটা অনেকের মধ্যে আমি দেখেছি থাকে না, কারণ আমরা ওই যে নোট বই বা অ্যান্সার ভিত্তিক পড়ালেখা করি, তো ওইখান থেকে বেরোয় যেতে হবে, যে আমাকে দেখতে হবে যে হাউ আই ক্যান লার্ন এ নিউ থিং। গ্রেট স্যার, খুব সুন্দরভাবে বললেন। স্যার, এবার যদি আমি স্পেসিফিক ভাবে যারা চাকরি করেন তাদের কথাই বলি, যে যারা হয়তো এন্ট্রি লেভেলে অথবা মিড লেভেল পর্যন্ত আছেন, এক্ষেত্রে একটা ক্রাইসিস দেখা যায় অনেক সময়, যে ক্যারিয়ারে এক্সপেকটেশন অনুযায়ী গ্রোথ হচ্ছে না। এটা নানাবিধ কারণে আছে। আপনাকে অনেক দিন ধরে স্যার চিনি জানি, ফলো করি ফেসবুকে, আপনি অনেক সময় অনেক সুন্দর সুন্দর কথা লিখেন। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে এক্সপেকটেশন অনুযায়ী কেন গ্রোথটা হচ্ছে না, বা গ্রোথটা যদি প্রপারলি হতে হয় তাহলে কি করা উচিত একজনের? মাসুদ, চমৎকার প্রশ্ন করেছেন। এবং আমি মনে করি যে এই এই জিনিসটার জন্য না অনেকেই আমাদের এমপ্লয়িরা যারা আছে তারা খুব কনফিউজ থাকে। কিন্তু মজার ব্যাপার বলি, আমরা যখন একটু কমপ্লেক্স বা অ্যাডভান্স জিনিস শেখা শুরু করি আমাদের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা বেসিক জিনিসটা ছেড়ে দিই। তো আমি বলবো যে গো ব্যাক টু দ্য বেসিক। হোয়াট ইজ দ্য বেসিক? আমি প্রফেসর ব্রিংহাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় টিচার, এবং আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে প্রায় 20টা থেকে 30টা বই পড়েছি। বাট এই বইটা যখন আমি হাতে পেয়েছি, আই ফাউন্ড দ্যাট ওকে, আই গট ইট। এবং ওখানে উনি প্রথম পেজে লিখেছেন সুন্দর কথা, যে যে এমবিএ ইন 10 মিনিটস। উনি বলেছেন যে আসল কাজ হচ্ছে আমাকে 2টা গ্রুপকে সুখী রাখতে হবে। একটা হচ্ছে আমার ইনভেস্টর্স, আই হ্যাভ টু গিভ দেম দ্য রিটার্ন। আর 2 নম্বর হচ্ছে আই হ্যাভ টু স্যাটিসফাই মাই কাস্টমার্স। সো আজকে আমার বর্তমান যুগে যেটা হচ্ছে, আগের যুগে সমস্যা ছিল আমি কাস্টমারকে কতটা সার্ভিস দিতে পারছি এটা না, এটা মেজার করা যেত না, কারণ এআই ছিল না। বাট এখন আমি একটা কোম্পানিতে কাস্টমারের গ্রোথে কতটা ভূমিকা রাখছি, স্যাটিসফ্যাকশন কতটা ভূমিকা রাখতেছি, ইট ইজ মেজারেবল, দ্য ফার্স্ট থিং। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট এই কাজটা করে আমি কতটা রিটার্ন নিয়েছি, এটাও মেজারেবল। তো যারা গ্রোথ হচ্ছে না, এই 2টা কারণে গ্রোথ হচ্ছে না। অনেকে আমি দেখেছি যে শুধু কাস্টমার ফোকাস দেয়, যার ফলে সেই পরিমাণ রিটার্ন আনতে পারছে না। অনেকে শুধু রিটার্ন ফোকাস দেয়, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছে না, কাস্টমার চলে যাচ্ছে। তো সাস্টেন, সো এই 2টা জিনিস মাথায় রেখে যদি আমি গড়ে উঠি, যেমন আমি মনে করি যে আমি যদি একটা সাপোজ যে কোনো, আমি যদি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হই, আমাকে দেখতে হবে যে আমি কত এফিসিয়েন্টলি কাস্টমার সার্ভিস দিয়ে, খুব কুইকলি বেশি সার্ভিস দিয়ে
অনেক বেশি ডিপোজিট আনতে পারি, সার্ভিসটা খুব তাড়াতাড়ি দিতে পারি, এটাকে আমাকে ফোকাস করতে হবে। প্লাস কিভাবে আমি আমার প্রফিটেবিলিটি বাড়াতে পারি, তখন কিন্তু কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ এমপ্লয়িরা তারা না এই প্রফিটেবিলিটির সাথে সরাসরি লিঙ্ক না, তারা বুঝতেই পারে না যে কোন জায়গাটা তারা কন্ট্রিবিউট করছে। তো এই ব্যাপারে স্পেসিফিক নলেজ বের করতে হবে যে আমার এই ভূমিকায় থেকে আমি কাস্টমারকে কত বেস্ট মানে সার্ভিস দিতে পারি, প্লাস প্রফিটেবিলিটি আনার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখতে পারি। জি, স্যার আমি আরেকটা জিনিস যদি একটু জানতে চাই আপনার কাছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যেটা অনেক কর্পোরেট প্রতিষ্ঠানেই দেখা যায় এবং কর্পোরেট পলিটিক্স অনেক সময় আমরা দেখি, এগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত? আপনার কি মনে হয় স্যার? এটাও একটা চমৎকার প্রশ্ন করেছেন, এবং আমি এরকম একটা পোস্টও দিয়েছিলাম এবং আমার স্টুডেন্টরা খুব পছন্দ করেছিল। কনফ্লিক্ট ম্যানেজমেন্টে ইন্ডিয়ার একটা রিসার্চ হয়েছে 2018 সালে, সেখানে বলা হয়েছে যে ম্যানেজার্স স্পেন্ড অ্যারাউন্ড 40% অফ দ্য টাইম ফর রিজলভিং দ্য কনফ্লিক্ট। খেয়াল করে দেখেন হাউ এক্সপেন্সিভ দ্যাট ইজ। এখন এই কনফ্লিক্ট থেকে বের হয়ে যাওয়ার উপায়টা হচ্ছে খুব সিম্পল আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন কোম্পানিতে কাজ করতেছি আই হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল, এবং আমি কোনো ব্যক্তি সম্বন্ধে প্রশংসা বা সমালোচনা করব না। হ্যাঁ, কেউ যদি একটা ভালো কাজ করে তখন স্পেসিফিক প্রাইজ করব, কেউ যদি একটা কাজে ভুল করে আমি স্পেসিফিক ক্রিটিসিজম করব। বাট আমার সম্বন্ধে এমন একটা ভাবমূর্তি গড়ে তুলতে হবে যে মিস্টার আরিফ কারো ব্যক্তি সম্পর্কে কমেন্ট করে না। কারণ আমি দেখেছি কর্পোরেট পলিটিক্সে যেটা হয়, আমি হয়তোবা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা কথা বলে ফেলেছি, ওটাকে কোট করে সিনিয়রের কাছে লাগানো হয়। তো এটা থেকে বেঁচে থাকার উপায় কি? আমার একটা ক্রেডিবিলিটি গড়ে তুলতে হবে যে এই ব্যক্তি শুধুমাত্র আইডিয়া নিয়ে কথা বলে। সো এটা আমি একটা কোট শেয়ার করি, বলা হচ্ছে যে পুয়ার পিপল টকস অ্যাবাউট পিপল, এভারেজ পিপল টক অ্যাবাউট ইভেন্টস, এন্ড গ্রেট পিপল অর গ্রেট মাইন্ড টকস অ্যাবাউট দ্য আইডিয়া। সো আমি মনে করি এটা আমাকে এবং দেখেন, কর্মক্ষেত্র ফ্রেন্ডশিপের জায়গা না। আই ক্যান বি ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ড, মাথায় রাখতে হবে। নোবডি ইজ ইউর ফ্রেন্ড ইন দ্য কর্পোরেট, ইন দ্য কোম্পানি। সো আপনার যদি ফ্রেন্ডশিপ করতেই হয়, আপনি আপনার নিজেদের যে কলেজ বা ভার্সিটির দোস্ত তাদের সাথে আলাদা সময় দেন, বাট নট উইথ ইউর কলিগ বেসিক্যালি। এবং অনেকে কলিগদের সাথে দেখা যায় যে বাসায় যাচ্ছে, এ করছে। আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ কোয়াইট ডেঞ্জারাস। এবং এটা এই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার জায়গা কর্মক্ষেত্র না। এটা ইউ হ্যাভ টু বি 100% প্রফেশনাল, এই ইমেজটা গড়ে তুলতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার এখন আমরা একটু উদ্যোক্তা যারা আছেন তাদের সম্পর্কে একটু কথা বলতে চাই। আপনার কি মনে হয় যে আসলে উদ্যোগ আর বিজনেস এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? তারপরে আমরা উদ্যোক্তাদের নিয়ে কিছু প্রশ্ন করব স্যার আপনাকে। উদ্যোগ আর বিজনেস। এখানে যেটা বলবো সেটা হচ্ছে উদ্যোক্তার বিজনেসের পার্থক্যটা হচ্ছে, আমি যখন কোম্পানিতে চাকরি করছি অ্যাকচুয়ালি তখন আমি ইনভেস্টরস না বেসিক্যালি, বাট আমাকে কাস্টমারকে সার্ভিস দিতেই হবে, আমাকে প্রফিটেবিলিটি আনতেই হবে। তো এন্টারপ্রেনার যখন হচ্ছে তখন ওই ব্যক্তিটা আমি হয়ে যাচ্ছে, আমি রিপ্লেস করছি। তো আমি মনে করি যে ঘুরে ফিরে আসলে জিনিসটা একই। আমি যদি একজন নিজেকে ভালো কর্পোরেট হিসেবে গড়ে তুলতে চাই, আই হ্যাভ টু ট্রিট মাই অ্যাক্ট লাইক এন্টারপ্রেনিয়র, আমার কাছে যেটা মনে হচ্ছে। সো এখানে ডিফারেন্সটা খুব কম। আজকে সুন্দর পিচাইকে আমি বলি হি ইজ অলসো এ গ্রেট এন্টারপ্রেনিয়র, পার্থক্যটা হচ্ছে উনি শুধু তার নিজের ফার্ম চালাচ্ছে না, বাট একটা কোম্পানির গ্রোথে নিজেকে ওন করতেছে। সো আমার কাছে মনে হয় যে জবটাকে আমার ওন করতে হবে। তো এটাই বেসিক্যালি বেসিক ডিফারেন্স। তো গ্রেট কর্পোরেট আর এন্টারপ্রেনিয়র মধ্যে আমি তেমন কোনো ডিফারেন্স দেখি না আসলে, আমার মতে। জি, স্যার আপনি এমন একজন মানুষ যিনি এন্টারপ্রেনারশিপ একাধারে যেমন পড়াচ্ছেন, তেমনি আপনি এন্টারপ্রেনারশিপের সাথে বিভিন্নভাবে যুক্তও আছেন। তো আমার মনে হয়েছে যে আপনার কাছ থেকে এন্টারপ্রেনার সম্পর্কে আমরা যখন জানতে চাবো বা কোনো উদ্যোগ সম্পর্কে জানতে পাবো, আমরা এমন একটা গাইডলাইন পাবো যেখানে আমরা একদম আমাদের যে একাডেমিক বইগুলো আছে সেগুলোর কথা যেমন জানতে পারবো, পাশাপাশি একদম রিয়েল লাইফের কিছু এক্সপেরিয়েন্সের কথা আমরা জানতে পারবো। স্যার আমি জানতে চাই যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, হয়তো ব্যক্তিগত পর্যায়ে উনি নিজে অল্প কিছু ক্যাপিটাল নিয়ে নেমেছেন, উনি ভালো করার চেষ্টা করছেন কিন্তু খুব একটা হয়তো বুঝে উঠতে পারছেন না। আপনি শুরুতেই তাদেরকে কিভাবে শুরু করার জন্য পরামর্শ দিবেন? যারা এখনো শুরু করেননি, যারা ভাবছেন যে আমি একজন উদ্যোক্তা হব বা কিছু একটা করব। কিন্তু আমি কোন জিনিসটা নিয়ে কাজ করব, কোন নিশটা নিয়ে আমি কাজ করব, সেটা আমি এখনো কনফিউজড। এই নিশ সিলেকশনের ব্যাপারে স্যার আপনি কি সাজেশন দেন সবাইকে? আমার কাছে যেটা সহজ সমাধানটা হচ্ছে, এটাকে একটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে বিজনেস সাইকেল। যে আমি যে প্রোডাক্টটা অ্যাকোয়ার করেছি ওটা আমার সেল করে টাকা পেতে আসলে কয়দিন লাগে বা কয় মাস লাগে। সো ক্ষুদ্র যারা উদ্যোক্তা আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা কোন
খুব একটা কমপ্লেক্স জিনিসে না যাই। কারণ সমস্যাটা হয় কি, আমরা যখন কমপ্লেক্স জিনিস একটা প্রডিউস করে বিক্রি করতে চাই, তখন হয় কি এই নানা যে সাপ্লাই চেইন ঝামেলার কারণে আমার টাকা আটকে যায়, অনেক ধরনের ঝামেলায় আমি আটকে যাই। সো আমার অনুরোধ, যারা এখনো শুরু করে নাই তারা, তাদেরকে বলবো যে খুব সিম্পল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে আসতে, যেটা লাইফ সাইকেল মনে করেন খুব শর্ট। যেমন হতে পারে যে দেখেন, একটা আমি সিম্পল একটা এক্সাম্পল দেখেছিলাম যে এক ব্যক্তি, সে চাকরির জন্য ইন্টারভিউ দিতে, যে সে চাকরিটা পায়নি কারণ তার ইমেইল নেই। পরে সে রাস্তায় ঘুরে একটা ওই যে প্রোডাক্ট কিনে ওই দিন বিক্রি করে সে একটা টাকা ইনকাম করেছে। সো এরপরে দেখেছে, ওয়াও, আমি 200 টাকা দিয়ে একটা জিনিস কিনে 50 টাকা লাভ করেছি। সো ওটা কিন্তু সে বারবার করতে করতে একদিনে সে বেশ কিছু টাকা ইনকাম করেছে, পরবর্তী সে আরেকটু বাড়িয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় এই বিজনেস সাইকেলটা নিয়ে কাজ করা উচিত, যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছি এটার বিজনেস সাইকেলের লেন্থটা কত, লেন্থটা একটু কমানো উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আমার ক্লায়েন্টদেরকে নিয়ে প্রচুর হোমওয়ার্ক করা দরকার আছে। কারণ আমরা এই কাজটা করি না, আমরা চিন্তা করি যে আমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসলে এটা বাজারে ছাড়লেই চলবে। নো নো, এটা ইটস ইজ নট পসিবল, বিকজ মার্কেট হ্যাজ বিকাম হাইলি স্যাচুরেটেড, এবং এখানে প্রত্যেকে তার প্রোডাক্ট বিক্রি করার চিন্তা করছে। সো এখানে আমার প্রোডাক্ট আরেকজন কিনবে না। আমি একটা খুব সুন্দর কথা শুনেছিলাম যে কাস্টমার হ্যাজ সো মেনি আদার গ্রেট থিংস টু ডু রাদার দ্যান লুকিং ইউর প্রোডাক্ট। তো আমার প্রোডাক্টটা রাইট কাস্টমার কাছে নিতে পারাটা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো এই ক্লায়েন্টের একটা লিস্ট করতে পারি। সো আমি মনে করি যে আমরা যারা শুরু করবো, টাকাটা খরচ করার আগেই বিজনেসের এই অ্যানালিসিসটা আগে করে ফেলা উচিত, তারপরে আমাকে মাঠে নামতে হবে। আমরা যেটা করি, বাংলাদেশে অনেক এন্টারপ্রেনার হয় কি, খুব সারা নাম ডাক করে করে কি, তারা অফিস দিয়ে দেয়, শুরু করে দেয়, পরে কিন্তু খরচ হতে থাকে। তা আমি মনে করি যে এটাকে আমি অনেক সময় ট্রেনিং করাই, সেটা হচ্ছে বুট স্ট্র্যাপ ফাইন্যান্সিং, যে কিভাবে আমি আমার কস্টটাকে কম রেখে বিজনেসটাকে চালু করতে পারি। সো বিজনেস সাইকেলটা নিয়ে চিন্তা, অনেকগুলো ইস্যু আছে। আমার মনে হয় যে আপনাদের স্কিল এইড প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তীতে এটার উপর ওয়ার্কশপ করতে পারবো, যে করা সম্ভব আসলে। তবে আমি গাইডলাইন দেবো আপনাদের সবাইকে যে প্লিজ, আরেকটা জিনিস আমি দেখি বাংলাদেশ এন্টারপ্রেনারদের একটা বড় সমস্যা, যেটা আমি একসময় নিজেও করতে গিয়ে একটু ফেলও করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ এখনো ট্র্যাডিশনাল চিন্তা করি যে 100 টাকার প্রোডাক্ট 200 টাকা বিক্রি করছি, 100 টাকা লাভ। বাট এই 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 মাঝখানে যে একটা ইন্টারমিডিয়েট কস্ট আছে, এই কস্টটা আমরা ভুলে যাই। আমার যে অফিস কস্ট, এই অ্যালোকেশন বলা হয়, এবং কস্ট অ্যাকাউন্টিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। এবং আমি একটু সবার সাথে শেয়ার করি, ইউজিসি খুব দারুণ কাজ করেছে, আগামীতে বিজনেস স্কুলের কোর্স কারিকুলামে এই কোর্সটাকে ম্যান্ডেটরি করেছে, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বিকজ অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু ইভেন জানেও না যে সে আসলে রেভিনিউ থেকে বেশি, তার এক্সপেন্সটা বেশি হয়ে যাচ্ছে। সো আমাদের এন্টারপ্রেনারদের একটা বড় সমস্যা, ওরা চিন্তা করছে 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি করছে আমার 50 টাকা, ইট ইজ এ বেসিক্যালি গ্রস প্রফিট। সো আমাদের এন্টারপ্রেনারদের এই গ্রস প্রফিট এবং নেট প্রফিট, এটার মধ্যে একটু অ্যাওয়ারনেস দরকার আছে আসলে, আমি মনে করি। জি। স্যার, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনার সাথে যখন আমার আলোচনার সুযোগ হয়েছিল, তখন আমি বেশ কয়েকটা জিনিস জেনেছিলাম পার্সোনালি, এবং আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে অনেক এন্টারপ্রেনার আছেন যারা হয়তো আ একটা জিনিস ছেড়ে দিচ্ছেন। একটা হচ্ছে যে আমি যখন একটা প্রোডাক্ট সোর্স করব বা প্রোডাক্ট কিনবো, আমার কিন্তু ওইখানেও কেনার সময়ই জিতে থাকতে হবে। তাহলে কিন্তু আমি যদি কমেও সেল করি, আমার কিন্তু প্রফিট মার্জিনটা বেশি থাকবে। এই কনসেপ্টটা আমি আপনার কাছ থেকে শুনেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল। পাশাপাশি আপনি প্রোডাক্ট প্যাকেজিং এর একটা কথা বলেছিলেন যে আপনি হয়তো একটা এক্সপেনসিভ প্রোডাক্ট দিচ্ছেন, বাট প্যাকেজিংটা প্রিমিয়াম না হওয়ার কারণে হয়তো জিনিসটা অত সুন্দর লাগছে না। স্যার, এই ২ টা ব্যাপার কি আপনি আরেকবার একটু বলবেন আমাদেরকে? ধন্যবাদ মাসুদ, খুব কেনার সুন্দর সময় একটা। যেটা এবং জি, এটা জি, কিন্তু আমি এক সময় শিখেছিলাম এবং আই রিয়েলি লাইক দ্য আইডিয়া। সেটা হচ্ছে যে বাংলাদেশের ট্র্যাডিশনাল আমরা যখন কাজ করি তখন আমরা বিক্রি করে জিততে চাই, বাট বলা হচ্ছে জিততে হবে কেনার সময়। যেমন নাইকি থেকে শুরু করে ডেল, ওয়ার্ল্ডের যত বড় বড়, ইভেন অ্যামাজন, থিংক অ্যাবাউট দেম, দে অল আর দ্য উইনার ইন টার্মস অফ ওয়েন দে বাই দ্য প্রোডাক্ট, নট সেলিং। সো ওয়ালমার্টের কথা আমরা চিন্তা করতে পারি। সো আমাকে এই জায়গাটা, আমি বাংলাদেশে এন্টারপ্রেনারদের মধ্যে দেখেছি যে একটা রিল্যাক্সেশন কাজ করে, তারা কমপ্লেসেন্ট। কিন্তু এই জায়গাটা আমাকে অনেক পুশ করতে হবে যে হাউ আই ক্যান লাইক রিডিউস দ্য কস্ট, বিকজ কম্পিটিশনটা হতে হবে হচ্ছে কস্টে, নট প্রাইস। বিকজ আমরা সাধারণত প্রাইস টেকার হই, আমি কিন্তু প্রাইসিং সেট করতে পারবো না আনলেস আই এম এ অ্যাপল। সো আই এম এন অ্যাপল, সো আমাকে কিন্তু প্রাইস মার্কেটে যা আছে তার থেকে একটু কম দামে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাকে সোর্সিং এ সবচেয়ে বেশি গুরুত্ব, এবং এই কারণেই নট আনলাইকলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট নাওয়াডেজ। তো আমাকে এই কিনে জিততে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। বিকজ আমার প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু মাই সেলিং প্রাইস মাইনাস মাই কস্ট অফ গুডস সোল্ড। তো এই সিওজিএস টাতে আমাকে
ফোকাসটা বাড়াতে। সো অনেকে এখানে কষ্ট করতে চায় না, কিন্তু দেখা যায় যে আমি অনেক এন্টারপ্রেনার দেখেছি তারা খুব সফল হয়েছে, যেমন আমাদের খুলনার অনেক আমার বন্ধু বান্ধব দেখেছি। কিছু ট্র্যাডিশনাল ব্যবসায়ী আছে তারা করে কি খুলনাতেই একটা আর একটা জায়গা থেকে সোর্সিং করে, আর যারা খুব মানে গ্রেট এন্টারপ্রেনার তারা চকে টকে এসে অনেক পরিশ্রম করে যত কমে, তারপরে ইভেন তারা চায়নায় চলে গেছে। ইউ নো দ্যাট হাউ দে হ্যাভ ক্যালকুলেটেড, তারা চিন্তা করেছে ইভেন চায়নাতে প্লেন ফেয়ার দিয়ে আসার পরেও আমার কস্ট কম পড়ছে। তো এই সোর্সিংটা নিয়ে তাকে আপনি খুব ভালো জায়গাটা আলোকপাত করেছেন যে এই সোর্সিংটা আমার কস্টটা নিয়ে আমার আলোচনা করা উচিত। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং আই শুড বি ডুইং বেসিক্যালি। হোয়াট ওয়াজ ইউর সেকেন্ড পয়েন্ট ইউ আর টেলিং? স্যার প্যাকেজিং এর কথা প্যাকেজিং, ইয়েস। বলছিলাম একটু। এইটা আসলে আমার ওই যে প্রথম পয়েন্টের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ওই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি দেখেছি যে অনেক ধরনের প্রোডাক্ট আমরা অনেক সময় আনি, মানে এই প্যাকেজিং এর কারণে কিন্তু এই প্রোডাক্টটার মূল্যটা অনেক বেড়ে যায়। আমরা এই যে যারা খুব ভালো কোম্পানির প্রোডাক্ট কিনে, আমি দেখেছি যে স্যামসাং বা অ্যাপল এর কোম্পানি, মাই গড, এদের যে প্যাকেজিংটা থাকে, সফিস্টিকেটেড প্যাকেজিং, এবং এই প্যাকেজিংটা যেটা আমাকে কাজ করে সেটা হচ্ছে আমার ওই যে মূল্য বৃদ্ধিতে সহায়তা করবে বেসিক্যালি। সো আমরা যেটা কনসেপ্টটা বলি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টের কনসেপ্টটা হচ্ছে যে আমি যদি 1 টাকা কস্ট বাড়িয়ে 1.1 টাকা বেশি রাখতে পারি তাও আমার জয়, কারণ আমি আমার প্রফিট মার্জিনটা 0.1 বাড়িয়ে নিলাম। তো আমাদের যারা এন্টারপ্রেনার আছে তারা এই জায়গাটা ভেবে দেখতে পারেন যে কিভাবে এটাকে আমরা বলছি যে ভ্যালু এডিশন টু মাই প্রোডাক্ট বেসিক্যালি। এখন ভ্যালু এডিশন আমরা অনেক ভাবে করতে পারি, যেমন অনেকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে, একজন সেলিব্রিটির সাথে আনছে, তো এই সেলিব্রিটি যে এই যে আনার কারণে কিন্তু ওরা কিন্তু হিসেব করে দেখে যে আমি যে আজকে 1 কোটি টাকা খরচ করতেছি, এটার কারণে অন অ্যান অ্যাভারেজ আমার একটা প্রোডাক্টে আমি প্রাইসটা এত বেশি রাখতে পারছি। সো দিস হ্যাজ টু বি ইনকর্পোরেটেড। সো এন্টারপ্রেনার এটা চিন্তা করতে পারেন যে আমি কিভাবে একটা ভালো প্যাকেজিং করে জিনিসটার গুণগত জি স্যার। আমি আরেকটা জিনিস জানতে চাই যে যারা হয়তো একক বা ব্যক্তি পর্যায়ে করছেন, তাদের হয়তো অনেক বড় অফিস নাই, অনেক টিম নাই। তারা কিভাবে মার্কেটিংটা করলে তার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেটা আরো ভালো সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন স্যার? আহ এই ব্যাপারে আমি যেটা দেখেছি যারা সফল হয়েছে তারা তাদের মধ্যে একটা অন্য ধরনের একটা শক্তি কাজ করেছে। আমি দেখছি তারা না ওই দে আর ভেরি গুড অ্যাট গেটিং দ্য ইনফরমেশন। তারা এই মার্কেটিংটা দেখা যাচ্ছে গুগল অনলাইন এটার মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে কাস্টমার বিহেভিয়ার প্যাটার্ন। সো তারা ওই যে কাস্টমার কিভাবে পারচেস করছে এই জিনিসগুলো খুব সুন্দর করে খেয়াল করে আমি দেখেছি কনজিউমার বিহেভিয়ারটা নিয়ে। আর মার্কেটিং এর ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে মার্কেটিংটা করার ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে চ্যানেলগুলো আছে সেগুলোর থেকে আমি মনে করি যে আমরা একটু নিজস্ব পার্সোনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে আগাতে পারি। সেটা হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু খোঁজ খবর করতে পারি যে এই প্রোডাক্টটা আসলে কার দরকার আছে। যেমন আমাদের আজকাল ফেসবুকে প্রচুর গ্রুপ আছে, আমি মনে করি দ্যাট ইজ এ ভেরি পাওয়ারফুল থিং। আজকে আমরা গ্রুপ অ্যাডমিনদের সাথে একটা আলোচনা চালু করতে পারি। আমার কাছে মনে হয় যে দেখা গেছে আমি মনে করলাম যে আচ্ছা আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এদের জন্য ভ্যালুয়েবল হতে পারে, তো এই ধরনের বেশ কিছু গ্রুপ আছে, এই গ্রুপে আমি সংযুক্ত হতে পারি। সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমি একটা মানে নেগোসিয়েশন আসতে পারি যে ওকে আমি আমার এই প্রোডাক্টটাকে এখানে আপনাদের এখানে আমি শোকেস করতে চাই, সো বিনিময়ে লাইক হোয়াট। সো এটা কিন্তু আমার জন্য একটু খুব সহজ ভাবে কাস্টমারের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাকে হেল্পফুল করবে বেসিকলি। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার নিজস্ব ফেসবুক যে পেজ আছে এই পেজটার গুণগত মান নিয়ে আমার একটু কাজ করার দরকার আছে। তো আমি বলবো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য এন্টারপ্রেনিয়র এটা হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। আমি সবসময় এক্সাম্পলটা দিই যে বিল গেটস তার প্রথম 8 বছর উনি নাকি একদিনও ছুটি নেননি, টানা 8 বছর কাজ করে গিয়েছেন। সো এই প্যাশনটা আমাদের মধ্যে আসলে কতটা আছে এটা আমি সবাইকে ভেবে দেখতে বলবো। আমার মধ্যে যদি প্যাশন না থাকে আজকে আমি এন্টারপ্রেনার হয়ে টিকে থাকাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ অলওয়েজ রিমেম্বার যে ইকোনমিতে একটা ল আছে, সেটা হচ্ছে আমার যে যোগ্যতা, এবং এটা আমি বিশ্বাস করি, তার থেকে আমি বেশি করতে পারবো না। সো আমি যদি দেখি যে আমার যোগ্যতা আজকে 20,000 টাকা বেতনের চাকরি করার, আমি এন্টারপ্রেনারশিপ করলে কোনোভাবেই এটার বেশি স্বপ্ন দেখতে পারবো না। তো আমাকে আসলে আমার পার্সোনাল যে মানটা এই মানটা বাড়াতে হবে। এই মানটা বাড়ানোর জন্য আমি বলবো যে তাদেরকে অনুরোধ করব আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে স্কিল এইড বাংলাদেশ বা এই ধরনের যে সুন্দর সুন্দর কিছু প্ল্যাটফর্ম আছে এগুলোর সাথে একটু যুক্ত থাকতে পারলে হয় কি, আমরা না অনেক সময় ভাবি যে আমার মধ্যে ব্রেন স্টর্মিংটা রাতারাতি আসবে, রাতারাতি কখনোই আসবে না। আই হ্যাভ টু গো থ্রু এ প্রসেস। এই জন্য কিন্তু একটা প্রসেস আছে, আমরা বলি যে ম্যানেজমেন্ট অফ ইনোভেশন।
আমার একটা নিজের কোর্সই ছিল, আমি করেছিলাম 14 বছর আগে। সো ইটস এ ফ্যান্টাস্টিক থিং। সো ব্রেনস্টর্মিং ইজ নট এ র্যান্ডম ইভেন্ট। এটার জন্য আমাকে এই যে এই স্কিল ডেভেলপ যে সেমিনার গুলো আছে এগুলোতে আমি কানেক্টেড হতে পারি। এটা হতে পারলে হবে কি আমার মধ্যে না আইডিয়া গুলো আস্তে আস্তে আসবে, এবং অল অফ এ সাডেন ইউ উইল সি দ্যাট ওকে আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড। সো কাস্টমারকে নিয়ে চিন্তা করতে হবে আমাকে, আই হ্যাভ টু পুট মাইসেলফ ইন দ্য কাস্টমার শুজ, যে কাস্টমার কিভাবে চিন্তা করছে। So, আমি যে প্রোডাক্টটা কিনছি মাঝে মাঝে কিন্তু আমি ওই ধরনের প্রোডাক্ট কারা বিক্রি করছে সেই সব জায়গায় আমি নিজে যেয়ে দেখতে পারি। আমি দেখেছি যে আহ, আমি পার্সোনালি আমি যে এডুকেশন সেক্টর আছে আমি দেখেছি যে আমার মধ্যে একটা প্রবলেম ছিল প্রথম দিকে, আমি ভুলে গিয়েছিলাম যে আমি স্টুডেন্ট। তো রিসেন্টলি কিন্তু আমি যখন বেশি সিনিয়র হওয়া শুরু করলাম আমি তখন আমি কিন্তু বুঝতে পারছি যে লাইক ওকে আই হ্যাভ টু থিঙ্ক লাইক এ স্টুডেন্ট, এবং এই যে আমার থিঙ্কিংটা, এই থিঙ্কিংটা আমাকে আসলে আরো ভালো টিচারে পরিণত করছে। আমি দেখলাম যে বিকজ এট দ্য এন্ড অফ দ্য ফর এক্সাম্পল ফর মাই কেস মাই কাস্টমার ইজ বেসিক্যালি মাই স্টুডেন্ট, যাদের সাথে আমার বয়সের গ্যাপ এখন 25-এর মতো হয়ে গেছে। তা আমাকে তো বুঝতে হবে এখন যে তারা কিভাবে চিন্তা করছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি মাঝে মাঝে এই কারণে যেটা করি, আমি মাঝে মাঝে কিন্তু এই লার্নার হয়ে যাই, আমি মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন লার্নিং সেশনে জয়েন করি, বিকজ আমি তখন দেখি যে আচ্ছা অ্যাজ অ্যান অডিয়েন্স হোয়াট আই এক্সপেক্ট ফ্রম দ্য স্পিকার। তো যারা বিজনেস করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো যে প্লিজ টেক সাম প্রিপারেশন, এবং নিজেকে কাস্টমারের জায়গায় নিয়ে একটু চিন্তা করেন। জি স্যার, আমরা খুব ভালো একটা গাইডলাইন পেলাম আপনার কাছ থেকে। স্যার, এখন যদি আমি একটু অন্যভাবে বলি, যে আমরা সবাই হয়তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিভিন্ন একাডেমিক জিনিসগুলো আমরা শিখেছি, সেখান থেকে হয়তো আমাদের এক ধরনের স্কিল ডেভেলপ করেছে। বাট এই একাডেমিক নলেজের বাইরেও আপনার কি মনে হয় যে কর্মক্ষেত্রে সফল হতে হলে আমাদের এই একাডেমিক নলেজের বাইরে আর কি কি স্কিলগুলো জানলে আমরা ক্যারিয়ারে ভালো করতে পারবো? আপনি ইন দ্য মিন টাইম কিন্তু সফট স্কিলের কথা বলেছেন, এরকম আরো কি কি স্কিল গুলো আছে, কমিউনিকেশন স্কিল বা আর কি কি আছে? আপনার কি মনে হয় স্যার? স্কিলগুলোর মধ্যে আমরা যে কোনো জবে যখন আমি কাজ করছি তখন একটা বড় সমস্যা আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমরা না কাজটাকে কাজ মনে করি। সো দ্য ফার্স্ট পয়েন্ট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আহ, মানে যেটাকে আমরা বলি অনেক সময় সেলফ অ্যাওয়ারনেস, যেটা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা কম্পোনেন্ট। সো এই সেলফ অ্যাওয়ারনেসটা আমার বিল্ড আপ করা উচিত, যে আমি আসলে এই জবটা কেন করছি, এই জবে আমার মূল কাজটাকে, এটা নিয়ে আমরা কখনো অ্যানালিসিস করি না। So, আমরা জাস্ট জবে ঢুকেছি এবং আমাদের মূল লক্ষ্যটা হয়ে যায় যে আমি একটা স্যালারি পাবো। বাট শিফট করতে হবে আমায়, যে এই জবে আসলে আমার পারপাসটা কি। সো এই পারপাসটা নিয়ে যদি আমি অ্যানালিসিস করতে পারি তখন কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই জবটাকে আমি মিনিংফুল করতে পারবো। তখন আমি ফিল করবো যে আচ্ছা এবং আমাকে চিন্তা করতে হবে যে আমি মূল কোম্পানির কোন জায়গাটায় কন্ট্রিবিউট করছি। যে কেন দেখা যায় যে আমাদের দেশে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের যারা একটু মানে জবে জয়েন করে তাদের মধ্যে না একটা সেলফ স্টিম একটা সমস্যা দেখা যায়, সিনিয়ররা তাদের সাথে খুব একটা ভালো বিহেভিয়ার করে না। এই কারণে তারা না সিনিয়রদের উপর অতিমাত্রা নির্ভরশীল হয়ে যায়। সো আমি মনে করি যে ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু, যে আমি যে জবটা করছি এই জবটা আমি কেন করছি এবং আমি কোম্পানির কোন জায়গায় ভূমিকা রাখছি, এটা ফার্স্ট থিং। এন্ড সেকেন্ড থিং যেটা করা উচিত, যে আমি কাস্টমারের সাথে ইন্টারাকশনটা যেটা করছি এটা আসলে কতটা বেস্ট ওয়েতে করতে পারি, এটা নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। আমি দেখেছি যে যেমন দেখেন আমি ব্যাংকে যখন যাই বাংলাদেশে, আমি সরি টু সে আমি যখন ওই যে টাকা তুলতে যাই সাপোজ মাঝে মাঝে আমি একজন তাদের মুখে কখনো হাসি দেখি না। তো দে নেভার স্মাইল মানে তারা আমাকে সার্ভিসটা দিয়ে মনে করছে যে তাদের ফিলিংটা মনে হচ্ছে যে ওরা আমার একটা উপকার করছে, কিন্তু আসলে উপকার কে কার করছে। ইউ হ্যাভ টু পুট দ্য কাস্টমার্স অলওয়েজ এট দ্য বেটার পজিশন। সো আমি দেখি না, যেমন দেখেন তো এটা একটা বেসিক স্কিল, স্মাইল করা, যে আসলে হাউ উই ক্যান হেল্প ইউ স্যার, লাইক গুড মর্নিং, এই যে এই জিনিসগুলো গ্রিট আমি করি, আমি দেখি না, আমি কিন্তু একেবারে। সো এটা একটা বেসিক স্কিল। আর তারপরে আরেকটা হচ্ছে যে আমার ওই যে কলিগদের সাথে প্রফেশনাল ওয়েতে ভালো সম্পর্ক করা। যেমন দেখেন আমাকে মাথায় রাখতে হবে আজকে কার বার্থডে। আমার মনে করেন আজকে আমি যখন কাজ করছি মনে করেন আমার আমি আমি 20 জনের একটা টিম, আমি প্রত্যেকের বার্থডেটা একটু মনে রাখি, নোট করে রাখি, যেদিন বার্থডে আমি অফিসে এসে বলে যে ওকে হ্যাপি বার্থডে। দ্যাট এই যে ইমোশন, মানে মানুষের সাথে ইমোশনালি কানেক্টেড। আবার আমি কিন্তু ফ্রেন্ড হব না, এটা আমাকে মাথায়। সো এই যে আমাকে একটা ফাইন লাইন টানতে হবে যে আমি কিভাবে প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করব, আবার আমি প্রফেশনাল। তো এই যে এই স্কিল গুলোতে আমাকে ডেভেলপ করা দরকার। তারপরে মনে করেন আমার একটা ক্রেডিবিলিটি আমার অর্জন করা উচিত। আর আমরা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আহ, আমাদের সব ক্ষেত্রে ক্রিয়েটিভ হওয়া দরকার নেই, বিকজ মাঝে মাঝে বলা হয় যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। সো লিঙ্কডইনও বলে দিয়েছে যে আসলে কি কি স্কিল। সো স্কিল গুলোর মধ্যে কিন্তু ওই যে ক্রিয়েটিভিটি, পারসুয়েশন করা। যেমন দেখেন আজকে আমি একটা কাস্টমারকে যখন হ্যান্ডেল করবো দ্যাট ইজ স্টিল নাও
দ্য মোস্ট চ্যালেঞ্জিং স্কিল। একটা কাস্টমারকে আমি কিভাবে পারসুয়েট করতে পারি। অনেক কাস্টমার এসে দেখবেন যে আপনার কোনো একটা কারণে যখন সমস্যা বোধ করে তখন কিন্তু তারা একটা chaos সৃষ্টি করার চেষ্টা করে। অনেক সময় এটা সলভ করা যায় না। বাট কিছু মানুষ আছে দেখবেন যে ১০ জনে ১ জন he actually or she knows basically how to handle all types of customer. So আমি মনে করি কাস্টমারের সাইকোলজি নিয়ে আমার পড়ালেখা করতে পারি। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ালেখা করতে পারি। যে একটা কাস্টমার যখন আসছে সে কি অতি রেগে আছে না কি আছে? সো এইটা যদি করতে পারি আস্তে, আস্তে আমি I will pull myself you know to to get myself in the upper level position এবং এই কাজগুলো যদি আমি করতে পারি very soon I will be noticed by my manager এবং customers will tell good thing about me এবং দেখবেন যে এই যে আমি some of the basic skill and that is required for all kinds of jobs. থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা জিনিস জানতে চাই যে বিভিন্ন কর্পোরেট হাউসে আমরা যখন দেখি যে কাজ করার সময় যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এখন এই ডিপার্টমেন্টে কালচারটা কিরকম হওয়া উচিত বলে আপনার মনে হয়? যে অনেক সময় দেখা যায় যে সিনিয়ররা আছে বা জুনিয়ররা আছে, তো এখানে এই নার্সিং প্রসিজারটা আসলে কিরকম হওয়া উচিত, যেন যারা নিচে আছে তারা আরেকটু ডেভেলপড হয়ে উপরের দিকে যেতে পারে বা তাদের যে মেধা আছে বা প্রতিভা আছে সেটাকে ছড়িয়ে ধরতে পারে? আপনার এই কালচারটা কিরকম হওয়া উচিত মনে হয়? আহ, সিনিয়র জুনিয়রের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হওয়া উচিত? এটা দারুণ প্রশ্ন এটা এবং আমার মনে হয় কি স্যার, যে যদি এই জিনিসটা খুব সুন্দর মতো হয়, এটা কিন্তু আলটিমেটলি আমার পুরো প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে কিন্তু কাজ করবে। যদি একটা ডিপার্টমেন্ট ইটসেলফ এটা খুব ম্যাচিওর না হয়, এটার একটা ব্যাড ইমপ্যাক্ট কিন্তু আমার মনে হয় যে প্রতিষ্ঠানের মধ্যেও পড়ে। আপনি এটাকে কিভাবে দেখেন স্যার? কি ডেফিনেটলি এবং এই সাজেস্ট করেন? কালচারের জন্য হার্ভার্ড বিজনেস রিভিউ একই কথা বলছে এই কালচারের জন্য দায়ী হচ্ছে লিডার দ্য মেইন পারসন। সো আমি যদি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি প্রতিষ্ঠানের কালচার হচ্ছে সিইও বা এমডি, এরপরে প্রত্যেক ইউনিট হেডের উপর বর্তা। এখন আমি যে দেখেছি আমার ছোট অভিজ্ঞতায় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন লিডারশিপ পজিশনে আছে তারা এই লিডারশিপ পজিশনটা পাওয়ার পরে মনে করে যে এটা সে জোর করে পেয়েছে, দয়ায় পেয়েছে, পলিটিক্স করে পেয়েছে। এই কারণে তারা এই পদটা ধরে রাখার জন্য ব্যস্ত এবং তারা ধারণা করে এই পদটা তার নিচের কেউ তার কাছ থেকে কেড়ে নিবে এবং তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং এই কারণে সে তার অধীনস্থদের পুশ করা শুরু করে, যার ফলে একটা মানে chaos সৃষ্টি হয়। সো এটা থেকে বের হওয়ার খুব সিম্পল উপায় আমি শেয়ার করেছি ফেসবুকে কতবার। সেটা হচ্ছে যে প্রত্যেক লিডারকে চিন্তা করতে হবে যে আমি পরবর্তী পজিশনে কিভাবে যাব। সো আমি আজকে মনে করো যে সাপোজ আমি ডিন হয়েছি, খুব সিম্পল এক্সাম্পল দিই। আমাকে এখন দেখতে হবে আচ্ছা একজন প্রভিসি কিভাবে চিন্তা করে, কিভাবে কাজ করে। তা আমার দুইটা জিনিস, একটা হচ্ছে ডিন হিসেবে আমার কাজ কি, আর সাথে আমার একটা ফোকাস থাকতে হবে যে আমি আগামী কয় বছরের মধ্যে প্রোভাইস চ্যান্সেলর হব, তখন কি হবে। এবং আমি আমার যারা আমার সাথে কাজ করে তাদেরকে আমি বলবো যে লুক জেন্টলম্যান, আমি তোমাদের পায়ে মানে তোমাদেরকে ইউজফুল উপরে উঠতে চাই না, প্লিজ হেল্প মি টু গ্রো। তাহলে তোমরাও গ্রো করতে পারবা, তোমাদের মধ্যে একজন ডিন হবে কদিন পরে। সো তোমরা আমাকে হেল্প করো, লেটস ওয়ার্ক টুগেদার। সো আমি যদি এটা চিন্তা করি এবং আমি কিভাবে ওদেরকে ডেভেলপ করতে পারি, সো ভেরি ইম্পর্টেন্ট থিং। যেমন এখন তখন হবে কি জানেন, এই পলিটিক্স গুলো আর থাকবে না। কারণ আমার যে পরবর্তী যে ডিন হওয়ার যোগ্য সে চিন্তা করবে আচ্ছা আরিফ স্যার তো প্রভিসি হতে চায়, সো আমি ডিনের জন্য প্রস্তুতি নিই। আবার যে ডিনের জন্য প্রস্তুতি হচ্ছে তার নিচের জন্য চিন্তা করবো আচ্ছা আমি হেড হওয়ার জন্য প্রস্তুতি নিই, তার জন্য কোঅর্ডিনেটর। সো এভাবে কিন্তু একটা একটা সাকসেসর ক্রিয়েট হয়ে যায়। পেপসিকোর সাবেক সিইও একটা কথা বলেছিলেন, খুব আমার ভালো লেগেছে। উনি বলছেন যে ইউর সাকসেস ইজ নট মেজার্ড বাই হাউ ইউ হ্যাভ রান দ্য কোম্পানি, রাদার দেন হাউ ইউর সাকসেসর ইজ গোয়িং টু রান ইউর কোম্পানি। বাংলাদেশে এই জায়গাটায় আমি মনে করি ১০০ জনে ৯৯ জনই অসফল, সরি টু সে দিস ওয়ার্ড। সো এই কালচারটা পরিবর্তন হবে তখনই যখন আপনার ইউনিট হেড পরবর্তী পজিশনের জন্য নিজেকে যোগ্য করে তুলছে, তখন তার নিচের মানুষদেরকে মনে হবে না তারা পলিটিক্স করছে। আমি বাংলাদেশে দেখেছি যে একজনের চাকরি করছে উপরে, তার নিচের ৩-৪ জন একসাথে আড্ডা মারলেতে ভয় পায়। সে চিন্তা করে যে আচ্ছা আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে কিনা। এই ষড়যন্ত্র কখন মাথায় আসবে, যখন আমি চিন্তা করবো এই পদে আমি যোগ্য না। যেমন ফর এক্সাম্পল আপনার সাথে আমি শেয়ার করি, দিন আমি আজকে ১৭ বছর চাকরি করার পরে হয়েছি। আমার বয়স কম দেখে অনেকে মনে করে আমি ইয়াং বয়সী, বাট লাইক ইউ নো দ্যাট আমার কাছে মনে হচ্ছে যে আই হ্যাভ টেকেন এনাফ প্রিপারেশন ফর দিস পোস্ট আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু পরবর্তীতে নিজেকে প্রো ভাইস চ্যান্সেলর জন্য প্রস্তুতি করছি এবং আমি আমার ডিপার্টমেন্টকে একই একই ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। সো সেক্ষেত্রে সমস্যাটা সৃষ্টি হয় না। আরেকটা হচ্ছে যেটা আমাদের মধ্যে যেটা সমস্যা দেখি সেটা হচ্ছে আমরা ওই যে পার্সোনাল জিনিসটা নিয়ে আসি, এটা একটা সমস্যা। সো আমাদের কর্পোরেট পলিসিতে এই প্রফেশনালিজম শেখা দরকার। এবং আপনাকে একটা তথ্য শেয়ার করি, আজকে বাংলাদেশের মানুষ যে একটা বড় কোম্পানি সিইও হতে পারছে না, এটা বড় কারণ কিন্তু ল্যাক অফ প্রফেশনালিজম। কারণ আজকে বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো না বাংলাদেশের কাউকে বিশ্বাস করতে চায় না। ওরা চিন্তা করে যে আজকে আমি যদি বাংলাদেশে কাউকে সিইও বানাই আমার শত্রুপক্ষ ওর কাছ থেকে তথ্য নিয়ে নিতে পারবে।
এই কারণে কিন্তু তারা প্রেফার করে একটা বিদেশিকে আনতে। আছে কিন্তু ভাই কোনো বড় কোম্পানি একটা বিদেশি আনতে চায় না ইচ্ছা মনে। আমি সেদিন একটা কথা বলেছিলাম যে বিজনেসম্যানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লিস্ট রেসিস্ট পারসন। তাদের কাছে বর্ণ, গোত্র, পরিচয়, ধর্ম কিচ্ছু যায় আসে না। তারা একটা মানুষকে প্রমোট করবে যে মানুষটা তাদের বিজনেসটাকে গ্রো করাতে পারবে, রাইট প্রফিট এনে দিতে পারবে। তো সেই মানুষটা যে কোনো কেউ হতে পারে। তো এই কারণে দেখেন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো বিদেশ থেকে সিও আনছে বড় পজিশন কেন? কারণ তারা ভয় পাচ্ছে। তো আমি মনে করি কোম্পানি কালচারে এই প্রফেশনালিজম গুলো আনার দরকার আছে, এবং এই যে বলা হচ্ছে লিডারকে পরবর্তী জেনারেশনকে সার্ভ করতে হবে। এবং এই জন্য সবচেয়ে বড় স্কিলটা যেটা দরকার সেটা হচ্ছে এমপ্যাথি। বলা হচ্ছে আজকে লিডারশিপের সবচেয়ে বড় স্কিল দরকার হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে আমি আমার অধীনস্থদের কার কিভাবে ডেভেলপ করতে হবে এটার জন্য ট্রাই করব। একটা ছোট তথ্য দিই আপনাকে। মনে করা যাক আজকে লিডার হিসেবে যদি আমি যদি আজকে যতই খাটি না কেন আমি 10% 20% গ্রো করতে পারবো, বাট আমার আন্ডারে যে 10 জন আছে এরা যদি প্রত্যেকে 10% গ্রো করে আমার ইউনিটের গ্রোথ কিন্তু হিউজ বেড়ে যাবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লিডার আমি দেখলাম এটা চিন্তাই করে না। সে চিন্তা করে কিভাবে তার অধীনস্থদের মাথায় পা রেখে আমি উপরে উঠে যাবো। নো, দিস ইজ। আর আরেকটা যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ লিডার তার অধীনস্থদের আইডিয়াটা নিজের নামে চালায় দেয়। এটা একটা বড় সমস্যা। এই কারণে অধীনস্থরা কখনো কোনো ভালো জিনিস তার বসের সাথে শেয়ার করতে চায় না। সে চিন্তা করে আমি শেয়ার করে কোনো লাভ নাই, আমারটা বস মেনে দিবে। তো এই যে যে ক্রেডিবিলিটি, এই ক্রেডিবিলিটির জায়গাটাতে আসা দরকার। এবং এই কারণে যেটা করতে হবে বসদেরকে বা লিডারদেরকে তার অধীনস্থদের কোনো ভালো কাজ হলে তার সিনিয়রদেরকে জানাতে হবে। যেমন আমি যেটা করি, সরি আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যেমন আমার লেকচারার যদি কোনো ভালো কাজ করে আমি সেটা ভিসি স্যারকে সরাসরি বলি, স্যার দিস ইজ হিজ আইডিয়া, হি হ্যাজ মেড ইট। তো এই কারণে কিন্তু আমার ডিপার্টমেন্টে যারা টিচার আছে তারা কিন্তু মন খুলে ক্রিয়েটিভ হয়, কারণ ওরা জানে যে আমি কারো আইডিয়া চুরি করবো না। বাহ! খুব ভালো বললেন স্যার। খুবই শিক্ষামূলক। এখানে আমাদের একজন কমেন্ট করেছে। আমি একজনের একটা কমেন্ট নিতে চাই। যে রোকেয়া জহির উনি বলেছেন যে কোন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার আগে কি, কি বিষয় ভাবা দরকার? স্যার এটা যদি একটু খুবই চমৎকার ইউথদের প্রশ্ন গাইড এটা করেন। কিন্তু। বিল গেটস বা ওয়ারেন বাফেট সবাই একই কথা বলছে যে ইওর প্রথম জব ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাটায় মোস্ট ফোকাস হচ্ছে ওয়েদার আই এম গোয়িং টু অ্যাপ্লাই মাই স্কিলস অর নট, আমি শিখতে পারছি কিনা, সো আমার শিখার সুযোগ হচ্ছে কিনা। এবং বর্তমানে কনসেপ্টটা হচ্ছে ইউ স্টার্ট লার্নিং বাই ডুইং। আমি একটা আহ, আপনার কনভেকশন স্পিচ দেখেছিলাম, আই রিয়েলি লাইক ইট। ওখানে একজন খুব সম্ভবত নেভির চিফ বা কেউ বলছে যে ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ উইথ চেঞ্জিং দ্য মেকিং দ্য বেড ফার্স্ট। ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ বাই প্রিপেয়ারিং দ্য ব্রেকফাস্ট। তার মানে হচ্ছে কি আমি যা করতে চাই আজকে থেকে শুরু করতে হবে। সো ইন্টার্নশিপে আমি দেখলাম যে বেশিরভাগ ছেলেপেলে চিন্তা করে কোন বড় কোম্পানিতে চাকরি করতেছি, ফরগেট অল অ্যাবাউট দ্যাট। কোন কোম্পানিতে ভালো বসার চেয়ার আছে, নো। অনলি ফোকাস হচ্ছে আমি এখানে কাজ শেখার অপরচুনিটি আছে কিনা। দ্য ফার্স্ট থিং উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। ফার্স্ট থিং, কাজ শেখার সুযোগ আছে কিনা, পেইড হোক জি, আনপেইড হোক। থ্যাংক ইউ স্যার। হুম, হুম। খুব ভালো বললেন স্যার। স্যার এই ক্ষেত্রে ইন্টার্নশিপের ব্যাপারে আমি একটা কথা জানতে চাই আপনার কাছে যে ধরেন একেকজন একেকটা সাবজেক্টে পড়াশোনা করছে। সবাই যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা না। অনেকে আছে যে সায়েন্স বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে। তো সেই ক্ষেত্রে তারা কি কোনো প্রতিষ্ঠানকে সিলেক্ট করবে যে আমি এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের বিজনেস যারা করছে যে আমি লাইক ব্যাংকেই আমার একটা ইন্টার্নশিপ করতে হবে বা আমার একটা আ অন্য কোনো প্রতিষ্ঠান এফএমসিজি মার্কেটেই আমি একটা ইন্টার্নশিপ করব বা একটা এমএনসি তে করব। এইটা কি ভাবার দরকার আছে নাকি যেটা আপনি অলরেডি বলেছেন যে কাজ শেখার সুযোগ সেটা অবশ্যই একটা প্রায়োরিটির ব্যাপার। বাট সবার কি ওরকম টার্গেট সেট করে ফেলা উচিত যে আমি এই সেক্টরেই শিখবো? এখন আমি যদি এরকম হয় যে আমার ইচ্ছা আমি ব্যাংকেই চাকরি করব, সেই ক্ষেত্রে আমার ইন্টার্নশিপটা কি ব্যাংকে হলেই ভালো নাকি যেকোনো জায়গায় হলেই সেটা কাজে দিবে আমার জন্য? আহ সেক্ষেত্রে যদি আমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক হতে পারি সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্পেসিফিক জায়গায় যেতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং আমি সাধারণত তরুণদেরকে একটা পরামর্শ দিই জব বা ইন্টার্নশিপের ক্ষেত্রে। আমরা সাধারণত যেটা ফোকাস করি ওই যে কোম্পানির নামটা ফোকাস করি, বাট আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটাতে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই সেই ইন্ডাস্ট্রির টপ 5 থেকে 10টা কোম্পানিকে সিলেক্ট করে ফেলা উচিত। তারপরে সেইগুলোর মধ্যে শর্টলিস্ট করতে হবে যে কারণ দেখা যায় যে 1 নম্বর যে কোম্পানি সেই কোম্পানিতে শেখার সুযোগ নেই, তখন কিন্তু ওইটাতে আমার যাওয়া ঠিক হবে না। তবে স্পেসিফিক থাকতে পারলে ভালো। বিকজ আমি যদি বললাম যে আমাদের দেশটা যদি ডেভেলপ নেশন তাহলে আমি বলতাম যে তুমি কাজটা শেখাই দরকার, কিন্তু বাংলাদেশে যেহেতু এখনো যারা লিডারশিপ পজিশনে আছে তারা আপনার এইটাকে না প্রাধান্য দেয়। সরি টু ইউজ দিস ওয়ার্ড, বলা হচ্ছে যে আজকে যারা লিডারশিপ পজিশনে আসে তাদের
সবচেয়ে বেশি জ্ঞানটা যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে আনবায়াস হতে হবে। মনে করে ধরেন আমি যখন আজকে আমার ব্যাংকের জবে, নট নেসেসারিলি আমি ব্যাংকের লোককেই নিব। আমি একটা তথ্য দিতে পারি, ওয়ার্ল্ডের সর্বকালের সেরা সিইও যাকে ধরা হয়, হতো, এখন অবশ্য চেঞ্জ হচ্ছে, সুন্দর পিচাইরা চলে এসেছে, বাট জ্যাক ওয়েলস 15 বছর আগে পর্যন্ত তাকে ধরা হতো সিইও অফ সিইওস। তো জ্যাক ওয়েলস যখন জেনারেল ইলেকট্রিকে ভাইবা দেয় তখন উনি ফ্রেশার ছিল, ওনাকে ভাইবা উনি জিজ্ঞেস করছে ইউ আর ফ্রেশ, ওয়াই আই উইল টেক ইট। উনি বলছে এই জন্যই নেওয়া উচিত, কারণ আই উইল বি ক্রিয়েটিভ। আপনি যদি এক্সপিরিয়েন্স কাউকে নেন, সে প্রথাগত পদ্ধতি ফলো করার চেষ্টা করবে। তো আপনি খেয়াল করে দেখেন, এবং দ্যাটস ওয়াই হি ওয়াজ রিক্রুটেড এবং হি হ্যাজ চেঞ্জ, হি ওয়াজ রেভলিউশনাইজ দ্য হোল ইন্ডাস্ট্রি ইভেন। তার কনসেপ্ট নিয়ে কত কাজ হয়েছে। সো দেখেন বাংলাদেশের লিডারশিপের মধ্যে তো এই স্কিলটা এখনো ডেভেলপ হয়নি, সরি টু ইউজ দিস ওয়ার্ড। তো আমি বলবো যে এই ক্ষেত্রে যে এখনো একটু ধীরে চলি, মানে আমি আমি জানি যে হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, বাট আমাকে কিন্তু কাস্টমাইজ হতে হবে, যে আমি বাংলাদেশের মানুষ এখনো ওই লেভেলের চিন্তায় আসে নাই। তো সেক্ষেত্রে আমাকে একটু ট্র্যাডিশনাল পথেও হাঁটতে হবে। আমি চাইলে জোর করে কোনো কিছু করতে পারবো না। সো সেক্ষেত্রে আমি আমি তাদেরকে গুরুত্ব দিব যে হ্যাঁ তাহলে আপনারা একটু এই ইন্ডাস্ট্রিটা স্পেসিফিক ওয়েতে আগান, না হলে আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন। বাট ফর এক্সাম্পল টু মি, আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট না আপনি কত, যেমন আমি সরি টু ইউজ দিস ওয়ার্ড, আমি যদি কালকে একটা জবে আমাকে যদি কোনো জায়গায় রাখা হয়, আমি দেখবো যে তার কি জিনিস দেখবো, তার আসলে ইন্টিগ্রিটি আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার অ্যাপটিটিউড আছে কিনা। নাম্বার থ্রি দেখবো যে হার্ড ওয়ার্কিং কিনা। বাট হাউ মেনি ম্যানেজার্স আর বেসিকলি দেয়ার, বিকজ বর্তমান কনটেক্সটে যে কোনো জিনিস শেখাটা খুব সহজ হয়ে গিয়েছে, আজকে ইউটিউব গুগল থেকে শুরু করে। তো আমি যদি দেখবো যে একটা আচ্ছা একটা বাচ্চা তার শেখার আগ্রহ আছে, সে ইন্টিগ্রিটি আছে, তাহলে সে এক্সপিরিয়েন্স কোথা থেকে এসে দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। বাট সবাই কিন্তু এভাবে চিন্তা করে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনি এখন ওভারঅল যদি কিছু বলতে চান আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের আসলে সামনের বাংলাদেশ যে উন্নয়নের দিকে চলেছে, আমি সবাইকে একটা জিনিসে ফোকাস করি, সেটা হচ্ছে অনেকে দেখতাম ফ্রাস্ট্রেটেড, বাট আমি সবাইকে বলতাম যে বর্তমানে আমরা কানেক্টিভিটির দিকে জোর দিয়েছি। খেয়াল করে দেখি আজকে আমাদের রাস্তাঘাট খুবই উন্নত হয়ে গিয়েছে, আমাদের মেট্রো রেল চলে আসছে। তার মানে কি, আমাদের উইদিন 3 to 5 ইয়ার্স বাংলাদেশ হোয়াইট কলার জবস ক্রিয়েশনে জোর দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন বাংলাদেশে দেখেন ফাইন্যান্সের জবই নাই, বাংলাদেশ কি এই জায়গায় থাকবে? ডেফিনেটলি নট। আজকে স্টক মার্কেট ডেভেলপ হওয়া শুরু করেছে। আপনার দেখেন আজকে বাংলাদেশে মাত্র 400টা কোম্পানি লিস্টেড, আমি যদি দেখি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে 6,500 কোম্পানি লিস্টেড। সো বাংলাদেশে আমি যদি দেখি 10 বছর পরে যদি দেখি, দেখবো যে বাংলাদেশে আমি দেখছি যে 2,000 কোম্পানি স্টক মার্কেট লিস্টেড আছে। মানে 2,000 কোম্পানি সিও দরকার, 2,000 কোম্পানি সিএফও দরকার, 2,000 কোম্পানি মার্কেটিং এক্সপার্ট দরকার। সো বাংলাদেশ কিন্তু এই জায়গায় থাকবে না। তরুণদেরকে বলবো প্লিজ টেক এনাফ প্রিপারেশন। 5 বছর পরে আজকে যারা চিন্তা করছে যে বাংলাদেশে 20-30 হাজার টাকার চাকরি পাওয়া যায় না, তারাই অবাক হয়ে লক্ষ্য করবে যে 30 বছর ছেলে পেলে 2 লাখ 5 লাখ টাকা চাকরি করছে, ইফ ইউ হ্যাভ দ্য স্কিল। এবং বাংলাদেশ সামনে একটা ম্যাসিভ একটা ডেভেলপ হবে, যেটা শিক্ষিত জনগোষ্ঠীর জন্য একটা একটা ভালো ফিল। রাইট নাও লাস্ট 10 ইয়ার্স ইট ওয়াজ এ গ্রেট মার্কেট ফর দ্য, আমি বলবো যে যারা ওই যে উন্নয়ন, এটাকে কি বলে, আই থিঙ্ক দ্যাট আই নো, ওই যে যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটাকে উন্নয়ন কর্মী বা হোয়াটএভার, হোয়াইট কলার জবস এর দরকার ছিল না গত 10 বছর। বাট এই জবসটা এখন কাজ করা শুরু করবে, বাংলাদেশে ব্রিজ হয়ে যাচ্ছে, মেট্রো হয়ে যাচ্ছে। আগামী 3 থেকে 5 বছর পরেই কাজ শুরু হবে আসল শিক্ষিত জনগোষ্ঠীকে উন্নয়ন করা। এবং বাংলাদেশ যে 2041 সালে ডেভেলপ কান্ট্রি হবে, দ্যাটস ফর শিওর, আলহামদুলিল্লাহ। তো আমরা নিজেকে চিন্তা করি, যাদের আমি বলবো যে আজকে আমরা কত সাল, 2020 সাল, তো আজকে যে ছেলেটার বয়স 20, সে নিজেকে চিন্তা করবে 40 বছর পরে সে এই $2,000 মাথা পিছু দেশে না, সে $10,000 মাথা পিছু দেশে আছে। তো নিজেকে ওইভাবে প্রস্তুত করতে আমি অনুরোধ করব। চিন্তা করার দরকার নেই 20,000 30,000 টাকা নিয়ে চিন্তা করার দরকার নেই। নিজেকে ডেভেলপ, একটা নেশনের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করে কি করা উচিত সেটা থেকে, এবং মন মানসিকতায় পরিবর্তনটা নিয়ে আসি। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি অনুমতি দিলে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর স্যারকে অবশ্যই আরেকবার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমাদের ইউথ যারা আছে বা আমরা সবাই যারা আছি, আমরা অনেক কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে। পাশাপাশি আজকে আমাদের অনুষ্ঠানটি যারা দেখেছেন এতটা সময় ধরে, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আরেকজন আইকনিক পার্সনদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। জি।